আচ্ছা, আমি তোমাদের একটা অঙ্ক দিয়েছিলাম আগের দিন। এবার আজকে আমি অঙ্কটা করছি, দেখে নাও। এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছ তো অঙ্কটা? হ্যাঁ স্যার। দেখো, 2020 Yes, অনার্স sir. এসেছিল, একদম কারেন্ট অঙ্ক। গত বছর বলবো না, পরীক্ষা হয়েছিল বোধহয় 2021-এ, তার মানে হচ্ছে গত সেমিস্টারে। এইবার এই অঙ্কটা ফাইনাল অ্যাকাউন্টস দিয়েছে। দি ফলোয়িং ট্রায়াল ব্যালেন্স অফ জুম লিমিটেড এ ট্রেডিং কনসার্ন অ্যাজ অ্যাট, এইটা দেখতে পাচ্ছ ট্রায়াল ব্যালেন্স দিয়েছে, এটা ব্যালেন্স শিট দেয়নি। 31/3/2020। আচ্ছা, এবার ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার দি স্টেটমেন্ট অফ ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট না, কিন্তু দেখতে পাচ্ছ স্টেটমেন্ট। এটা সবাই বুঝতে পারছো তো? আমরা কিন্তু হ্যাঁ স্যার। অ্যাকাউন্ট পড়বো না, কারণ অ্যাকাউন্ট আগে হতো, এখন সব বন্ধ হয়ে গেছে। এখন যে নতুন নিয়ম এসছে এটাকে বলে শিডিউল 6 অথবা শিডিউল 3, রিভাইজ শিডিউল 6 বলা হয় অথবা শিডিউল 3। তোমাকে যেভাবেই বলুক না কেন, অ্যান্সারটা একই হবে। এখানে কিন্তু ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হবে না। এখানে হবে কি, স্টেটমেন্ট অফ ট্রেডিং অ্যাকাউন্ট, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা হবে না, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। আর হচ্ছে ব্যালেন্স শিট, দেখতে পাচ্ছ ব্যালেন্স শিটটা আগের মতনই রয়েছে। অ্যাডজাস্টমেন্টটা দেখো, এই অ্যাডজাস্টমেন্ট রয়েছে, দেখতেই পাচ্ছ এই অ্যাডজাস্টমেন্ট রয়েছে। এখানে ইগনোর ট্যাক্স বলেছে, যে ডিভিডেন্ডের ওপর ট্যাক্স দিতে হয়, তোমরা ট্যাক্সে পড়েছিলে সেম করে, সেইটা বলছে ইগনোর করতে, অর্থাৎ এটাকে অঙ্কের মধ্যে নিতে বারণ করছে। ঠিক আছে, দেখা যাক তাহলে আমরা কি করব। প্রথমে এই রকম আমি সলিউশনটা করে রেখেছি, ফাইনাল অ্যাকাউন্টস। এইবার দেখো, বুকস অফ জুম লিমিটেড স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস ফর দি ইয়ার এন্ডেড, ফর দি ইয়ার এন্ডেড 31/3/2021, এটাও লিখতে পারো, অথবা 31 মার্চ 2021। ঠিক আছে, সবার ক্লিয়ার হয়েছে এইটুকু? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার আমরা ট্রেডিং অ্যাকাউন্ট করব। ট্রেডিং অ্যাকাউন্টে কি হয় আমরা জানি। ট্রেডিং অ্যাকাউন্টে হচ্ছে আমাদের সেল আসে, ওপেনিং স্টক আসে, ক্লোজিং স্টক আসে। তোমরা সেই একদম সেমিস্টার 1-এ যেটা করেছিলে ফাইনাল অ্যাকাউন্ট, সেই দিকে একটু চিন্তা করো। তখন আমরা পেয়েছিলাম সেল, পেয়েছিলাম ক্রেডিট দিকে, পারচেস পেয়েছিলাম ডেবিট দিকে, ওপেনিং স্টক পেয়েছিলাম, তারপরে ওয়েজেস, ক্যারেজ ইনওয়ার্ড এগুলো এসেছিল, আর ওইদিকে হচ্ছে ক্লোজিং স্টক এসেছিল বাই বলে। তাই তো নাকি? অ্যাম আই রাইট অর রং? Yes, sir, you are right. তাহলে এইটা ছিল। এখন কিন্তু ওই জিনিসটা হবে না। দেখো, আমরা বলছি কি, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। এখানে কিন্তু আর ট্রেডিং অ্যাকাউন্টটা লেখা হচ্ছে না, এটা হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। ট্রেডিং অ্যাকাউন্ট লেখা হচ্ছে না, দেখতে পাচ্ছ তোমরা। তাহলে এখানে ইউ আর প্রিপেয়ার টু স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস করে দাও, শুধু প্রফিট অ্যান্ড লসটা করতে বলেছে। তার মধ্যেই তোমার চলে আসবে কি, ট্রেডিং অ্যাকাউন্টের পার্টটা। কিভাবে আসবে, তোমরা এই ফর্মুলাটা কিন্তু মনে রাখবে। বারবার বলছি, এটা একটা ফর্মুলার মতো, তারপরে কি আসবে সেটা তোমাদের মনে রাখতে হবে। প্রথম হচ্ছে দেখো, 1 নম্বর রোমান 1, রেভিনিউ ফ্রম অপারেশন। রেভিনিউ ফ্রম অপারেশন লিখেছি আমি, সেল অর সেল মাইনাস রিটার্ন। আমরা সেলের থেকে রিটার্ন বাদ দিয়েছি, সেলস রিটার্ন সব সময় আমরা জানি, যেটা তোমরা ট্রেডিংয়ে করতে ওই জিনিসটাই আসছে। দেখো, সেল কত আছে, 11,90,000। তাহলে 11,90,000 লিখলাম। তার থেকে সেলস রিটার্ন কোন দিকে আসে, তোমার ডেবিট দিকে আসে। সেল যদি ক্রেডিট দিকে থাকে তাহলে সেলস রিটার্ন ডেবিট দিকে থাকবে, অথবা পারচেজ যদি ডেবিট দিকে থাকে তাহলে পারচেজ রিটার্ন ক্রেডিট দিকে হবে। তাহলে দেখো, এই যে রিটার্নস ইনওয়ার্ড বলে লেখা আছে,
সে সেলস রিটার্নও লিখতে পারতো অথবা রিটার্নস ইনওয়ার্ড লিখেছে 12,000, 12,000। নাও ডিডাক্ট 12,000, 12,000 টাকা বাদ দিয়ে দাও। বাদ দিলে কি পাচ্ছি আমরা? তোমরা ক্যালকুলেটার করে নাও নিজেরা। হ্যাঁ, আমার ভুল হতে পারে, আমি আরেকবার ক্যালকুলেটারে তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ না, করছি। তোমরা একটু ক্যালকুলেটারে করে নাও হিসেবটা। আমি আবার বলছি, ক্যালকুলেটারে একটু করে নাও যাতে মেলানো যেতে পারে। আমি ক্যালকুলেটার করে নিচ্ছি। 11,78,000 এসছে তোমাদের? কেউ করেছো? কেউ করেছো? হ্যাঁ স্যার। এসছে তো শ্রেয়া? হ্যাঁ। আচ্ছা, তাহলে 11,78,000 টাকা পেয়ে গেলাম। এইবার হচ্ছে আদার ইনকাম। আদার ইনকাম মানে হচ্ছে যদি কোনো আদার ইনকামটা কোন দিকে আসে? ক্রেডিট দিকে আসে। যদি এখানে আদার ইনকাম থাকতো তাহলে ওইটা আমি ওখানে নিতাম। যেমন ধরো কমিশন রিসিপ্ট, এটা হচ্ছে আদার ইনকামের মধ্যে। ডিসকাউন্ট রিসিপ্ট আদার ইনকামের মধ্যে। কিন্তু এখানে কোনো আছে? দেখে নাও, এখানে কোনো কিচ্ছু নেই। ডিসকাউন্ট রিসিপ্টও নেই, কমিশন রিসিপ্টও নেই, অর্থাৎ আদার ইনকাম যেটা ক্রেডিট ব্যালেন্স সেইটা নেই। তাহলে আমি ওখানে কি করে দেবো? নীল। ঠিক আছে, নীল করে দিলাম। তার মানে এই অ্যামাউন্টটাই চলে এলো 11,78,000। দেখো এখানে কটা কলম করেছি? একটা হচ্ছে পার্টিকুলার্সের কলম, একটা নোট নাম্বার, একটা হচ্ছে অ্যামাউন্টে। এই তিনটে কলম করবে। নোট নাম্বার মানে কি? কোন নোটে আমরা করছি। আমরা যেহেতু কোনো নোট নিইনি এখানে, সেই কারণে নোট নাম্বারটা লিখিনি। আমরা পরে দেখব যে নোট নাম্বারটা কোথায় ব্যবহার করা হয়। আচ্ছা, যখন বড় বড় ক্যালকুলেশন হবে তখন ক্যালকুলেশন তো এখানে করা যাবে না, আলাদা জায়গায় করতে হবে। তখন নোট নাম্বার 1 বলে ক্যালকুলেশন করব। আচ্ছা, এটা 1 নম্বর। 2 নম্বর গেল আদার ইনকাম, আর 3 নম্বর হচ্ছে টোটাল। মানে এই দুটো যোগ করে আমরা পাচ্ছি কত? এইটা। তাহলে এইটা হচ্ছে 3 নম্বর। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি একা বলছো, আর কেউ বলো যদি ক্লিয়ার না হয় বলো। আচ্ছা, কোঠারি ক্লিয়ার হয়েছে? সুমন 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 সেন হ্যাঁ স্যার বলুন। ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার। क्लियर হয়েছে। राजीव বাইস क्लियर हुआ? यस सर। अंजलि साव यस सर। मैंने जो बोला क्लियर हो गया तो यहाँ तक? हाँ सर। हाँ सर। ताले देखो ये क्या? ट्रेडिंग अकाउंट के पार्ट। इसके बाद देखो 4 नंबर देके एक्सपेंसेस लिखना पड़ेगा। আমি বারবার তোমাদের বলছি এটা কিন্তু প্রোফর্মা, তোমাদের কিন্তু এই প্রোফর্মাতেই লিখতে হবে, অন্য প্রোফর্মাতে লিখলে হবে না। ঠিক আছে? কাকুন আছিস? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছিস তো? স্যার। আচ্ছা, তাহলে অন্য প্রোফর্মা করলে হবে না। এবার এক্সপেন্সেসের মধ্যে দেখো, যে ট্রেডিং অ্যাকাউন্টে আমরা কি পেতাম? পারচেজ, মনে পড়ছে? টু পারচেজ বলে লিখতাম ট্রেডিং অ্যাকাউন্টে। দেখো এখানে কি লিখবো? আমি 4 নম্বরে এক্সপেন্সেস বলে এই নাম্বারে চলে গেলাম, পারচেজ অফ স্টক ইন ট্রেড। এইটা হচ্ছে তোমার হেডিং। ঠিক আছে, শুধু পারচেজ না, পারচেজ অফ স্টক ইন ট্রেড, কেন স্টকটাই তো আমরা কিনছি। এর মধ্যে কি কি আসছে? পারচেজ আসছে, ক্যারেজ ইনওয়ার্ড আসছে, ক্যারেজ আউটওয়ার্ড না কিন্তু, ক্যারেজ ইনওয়ার্ড, আর হচ্ছে রিটার্ন আউটওয়ার্ড। পারচেজ রিটার্নটা বাদ দিতে হবে আমাদের। দেখে নাও এবার পারচেজ কত আছে এখানে? পারচেজ আছে 7,25,000 হবে, 7,25,000। ওটা একটু কারেকশন করে নাও তোমরা। ও 7,20,000 আছে, 7,20,000, 5টা পড়ে গেছে, 7,20,000, 7,20,000। সবাই কারেকশন করে নিয়েছো? হ্যালো, কিরে কাকুন? হ্যাঁ স্যার করেছি। আচ্ছা শ্রেয়া, আচ্ছা 5,20,000। তারপরে পারচেজ লিখলাম। পারচেজ রিটার্ন কোন দিকে হবে? তোমার ক্রেডিট দিকে হবে। এই যে দেখো পারচেজ রিটার্নস আউটওয়ার্ড মানে 10,000, 10,000 টাকাটা বাদ দেবো,
তাহলে দেখো পারচেস লিখলাম আমরা কত, 7,20,000, আর 10,000 টাকা কি পারচেস আউটওয়ার্ড মানে পারচেস রিটার্ন, ঠিক আছে, রিটার্ন আউটওয়ার্ড মানে হচ্ছে পারচেস রিটার্ন। তাহলে পারচেস রিটার্ন কি করব, লেস করলাম, দেখতে পাচ্ছ। আর কি আছে, ক্যারিজ ইনওয়ার্ড, যেটা আমাদের তোমার ট্রেডিং অ্যাকাউন্টে আসে। দেখো ক্যারিজ ইনওয়ার্ড কোথায় আছে, ক্যারেজ ইনওয়ার্ড, ডেবিটের লাস্টের দিকে আছে। ক্যারেজ ইনওয়ার্ড, হ্যাঁ 5,000 5,000 ক্যারেজ ইনওয়ার্ড আছে। আচ্ছা, তাহলে 5,000 অ্যাড করে দিলাম, ঠিক আছে। করে দেওয়ার পরে আমাদের কত হলো দেখো, তোমরা ক্যালকুলেটারে করে নাও, আমি বারবার একটা বলছি তোমাদের ভুল হতে পারে, যার জন্য তোমরা ক্যালকুলেটরটা ইউজ করে নাও। 7,20,000 মাইনাস হচ্ছে 10,000 প্লাস হচ্ছে 5,000। যদি ভুল হয় তোমরা বলবে। 7,15,000, আমার ক্যালকুলেটর বলছে 7,15,000। কি সবাই ঠিক আছে স্যার। আচ্ছা, এইবার বি তে চলে যাও। দেখো এই যে অ্যারেঞ্জমেন্টগুলো কিন্তু তোমার মনে রাখতে হবে, বারবার বলছি এদিক ওদিক করবে না, যে প্রথমটা প্রথমে রাখলে তারপর দ্বিতীয়টা লাস্টে করে দিলে, এরকম হবে না, কিন্তু পর পর হবে। এইবার দেখো চেঞ্জেস ইন ইনভেন্টরি, ইনভেন্টরি মানে ওটাও কিন্তু ট্রেডিং এর আইটেম, ওপেনিং স্টক আর ক্লোজিং স্টক। ওপেনিং স্টক থেকে ক্লোজিং স্টকটা বাদ দেবে। ওপেনিং স্টক কত ছিল আর ক্লোজিং স্টক কত ছিল। ওপেনিং স্টক তোমাদের কোথায়, দেখো এইটা ওপেনিং স্টক 1,86,000, আর ক্লোজিং স্টক থাকবে অ্যাডজাস্টমেন্টে, তোমরা জানো যে 1,25,000। তাহলে তোমার চলে আসছে কত, 1,86,000 থেকে 1,25,000 বাদ দাও, তাহলে 61,000, 61,000। You will get rupees 61,000। তারপরে দেখো সি নাম্বারটা দেখো, এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্সেস, মানে এমপ্লয়িরা আর কি কি সুবিধে পাচ্ছে, তার যে খরচ সেইগুলো। তার মধ্যে কি আসছে, ওয়েজেস, অফিস স্যালারি, তার সঙ্গে যদি কোনো আউটস্ট্যান্ডিং থাকতো, প্রিপেইড থাকতো, সেইগুলো আসতো, ঠিক আছে। সবাই ক্লিয়ার তো, শ্রেয়া? ওয়েজেস, হ্যাঁ স্যার। অফিস স্যালারি, এই অঙ্কটার মধ্যে দুটো আছে, আউটস্ট্যান্ডিং বা তোমার প্রিপেইড নেই, তার জন্য নিতে পারছি না। এইবার ওয়েজেসটা, যেটাও ট্রেডিংয়ে আসতো, কিন্তু খেয়াল করছে নিশ্চয়ই সবার, ট্রেডিংয়ে আসতো ওয়েজেস 1,10,000, 1,10,000 দেখো আমরা নিয়ে নিলাম, এই যে 1,10,000। আর হচ্ছে অফিস স্যালারি, দেখো কত আছে, অফিস স্যালারি এটাও খরচ, মানে ডেবিট দিকে থাকবে। এই যে অফিস স্যালারি তোমার 18,000, 18,000। এখানে দেখো তো অ্যাডজাস্টমেন্ট আছে, ব্যাংকের ওপর অ্যাডজাস্টমেন্ট আছে, ডেপ্রিসিয়েশন আছে, প্যাটেন্ট আছে, তারপর প্রভিশন ফর ট্যাক্স আছে, ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ আছে। তার মানে ওদের ওপর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। যদি না থাকে তাহলে কিছু লিখতে পারবো না, শুধু এই 18,000টা লিখলাম। তাহলে দুটো অ্যাড করে দাও, তাহলে 1,28,000। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ স্যার। ওকে। তাহলে এটা কিন্তু ভালোভাবে বোঝার চেষ্টা করবে। এটা একটা অঙ্ক থাকবে 15 নম্বরের, এর কোনো অল্টারনেটিভ থাকবে না। ডি পার্টটা চলে যাচ্ছি, এটাও তোমাদের মনে রাখতে হবে। ফিনান্স কস্ট, ফিনান্স কস্ট বলে এই হেডিংটা কিন্তু চেঞ্জ হবে না। পৃথিবীর যত বই আছে সব বইতেই কিন্তু এই রকমভাবেই লেখা আছে। তার মধ্যে কি হবে, ইন্টারেস্ট অন ব্যাংক লোন, আর হচ্ছে আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট যদি কিছু থাকে। দেখো ব্যাংক লোন কত, ইন্টারেস্ট অন ব্যাংক লোন, আমরা ব্যাংক লোন দেখো এখানে দেওয়া আছে 10%, 10% ইন্টারেস্ট দেওয়া হয়েছে। ব্যাংক লোনের আগে যেটা থাকবে সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, মনে রাখবে। তাহলে 60,000 টাকা ছিল, তাহলে 60,000 টাকার 10% কত শ্রেয়া? 6,000, 6,000 টাকা হলো। আর এদিকে দেখো কত পেমেন্ট করা হয়েছে, ব্যাংক, এই যে ইন্টারেস্ট অন ব্যাংক লোন আছে এখানে, এই যে দেখো পেমেন্ট করা হয়েছে 5,000 টাকা। তাহলে 5,000 টাকা পেমেন্ট করা হয়েছে, আর 6,000 টাকা হয়েছে আমার। তাহলে কি আরো পেমেন্ট করতে হবে কত, 1,000। ক্লিয়ার? 1,000। তাই না? এই আরো পেমেন্ট করতে হবে মানেই হচ্ছে আউটস্ট্যান্ডিং, মানে এইটা আমাকে পেমেন্ট করতে হবে, তাই তো নাকি বলো? তাহলে আমরা চলে আসছি কোথায়,
দেখো ফিনান্স কস্টের মধ্যে 5,000 টাকা লিখলাম আর 1,000 টাকা লিখলাম, আরও পেমেন্ট করতে হবে। আমি দেখিয়ে দিয়েছি পাশে বিয়োগ করে তোমাদের সুবিধের জন্য। তাহলে 5,000 টাকাটা ফিনান্স কস্ট আছে, ইন্টারেস্ট অন ব্যাংক লোন যেটা দিয়ে দিয়েছে, আরও পেমেন্ট করতে হবে তোমার 1,000 টাকা, এইটাকে বলা হয় আউটস্ট্যান্ডিং, এবং টোটাল হয়ে গেল 6,000। ক্লিয়ার? এই পার্টটা ক্লিয়ার তো? এটা কিন্তু খুব জটিল পার্ট কিন্তু। राजीव बैस, राजीव बैस, राजीव बैस, कहा गया? यस सर, यस सर, क्लियर हुआ ये पार्ट? यस सर, यस सर। अगर नहीं क्लियर हुआ तो बोलो, बोल सकते हो। नहीं सर, क्लियर है सर। अच्छा, किया हुआ है। आकाश चौधरी, आकाश चौधरी, आकाश चौधरी বলুন স্যার, বলুন স্যার। বলছি ওই পার্টটা ক্লিয়ার হয়েছে যেটা হ্যাঁ বললাম? স্যার, হ্যাঁ স্যার, ক্লিয়ার। ঠিক আছে। অর্থাৎ ঠিক। তাহলে আমরা কি দেখলাম, যেটা দেওয়া আছে সেইটা 5,000 টাকা আর 1,000 টাকা আরও দিতে হবে, কারণ 6,000 টাকা হয়েছিল আমার, তার মধ্যে তোমার 5,000 টাকা দিয়ে দিয়েছি, তার মানে আরও 1,000 টাকা দিতে হবে, তার জন্য ওটাকে আউটস্ট্যান্ডিং বলছি। এর জন্য আউটস্ট্যান্ডিং হিসাবে 1,000 টাকা আসছে, টোটাল 6,000 টাকা। এইবার চলে আসি নেক্সট পার্ট, অর্থাৎ ই পার্ট, সেটা ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামর্টাইজেশন। এই হেডিংটাও তোমাকে লিখতে হবে, এই হেডিংটাও লিখতে হবে তোমাকে। এই হেডিংয়ের মধ্যে কি আছে? ডেপ্রিসিয়েশন, তার সঙ্গে আছে অ্যামর্টাইজেশন। তাহলে দুটোর মধ্যে পার্থক্য তোমাকে আগে বুঝতে হবে, আমি বুঝিয়ে দিচ্ছি। ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে ফিক্সড অ্যাসেটের উপর যখন কোনো ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়, যে নর্মাল ওয়্যার অ্যান্ড টিয়ার যে কোনো ফিক্সড অ্যাসেট থাকলে তার একটা সাধারণ ক্ষয়ক্ষতি হয়, সেইটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। আর অ্যামর্টাইজেশন বলছে ফিক্সড অ্যাসেট নয়, ফিক্সড অ্যাসেট ছাড়া যে অ্যাসেটগুলো রয়েছে, যেমন ধরো যেটাকে আমরা ফিকটিটিউয়াস অ্যাসেট বলি, অলিক সম্পত্তি, যেমন ধরো গুডউইল, যেমন ধরো প্যাটেন্ট। গুডউইলটা কি হয়? গুডউইলটা কিন্তু আমাদের আমরা চোখে দেখতে পারি না, এটাকে স্পর্শ করতে পারি না, এটাকে আমরা কি বলি? ইনট্যাঞ্জিবল অ্যাসেট, তাই না? তাহলে হ্যাঁ, স্যার। অ্যাসেটকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটাকে ট্যাঞ্জিবল অ্যাসেট যেটা আমরা চোখে দেখতে পাই, যেটা আমরা স্পর্শ করতে পারি, जो टच कर सकते, जिसको आंखों से देख सकते हो, तो उसको कहते हैं टेंजिबल एसेट। और जिसको नहीं दिखाई देता वो है इनटेंजिबल एसेट, जैसे गुडविल। ठीक है? तो गुडविल के ऊपर जो डेप्रिसिएशन होगा उसको कहते हैं অ্যামর্টাইজেশন। সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে গুডউইল বা যে ইনট্যাঞ্জিবল অ্যাসেট তার উপরে যে ডেপ্রিসিয়েশন আমার হয় সেটাকে বলে অ্যামর্টাইজেশন, আর ফিক্সড অ্যাসেটের উপর যেটা হয় সেটা হচ্ছে তোমার ডেপ্রিসিয়েশন। ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা, হ্যাঁ, এইবার স্যার। চলে আসি আমি কিভাবে করছি। দেখো হ্যাঁ ফিক্সড স্যার, ক্লিয়ার। क्लियर? तो फिक्स्ड एसेट कहाँ है? फिक्स्ड एसेट देखो, पहले फिक्स्ड एसेट के ऊपर क्या क्या है? प्लांट एंड मशीनरी के ऊपर 20% लिखा हुआ है एडजस्टमेंट में, तो 20% ले लो। प्लांट एंड मशीनरी कितना है? ट्रायल बैलेंस में देख लो, प्लांट एंड मशीनरी यहाँ पे है 1,30,000। तो 1,30,000 के ऊपर 20% कितना होगा श्रेया? 26,000। দেখো আমরা করেছি এখানে, আমরা করেছি, হ্যাঁ স্যার। হুম। সেটা হচ্ছে 26,000। ঠিক আছে? তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যান্ড ফার্নিচার অ্যান্ড ফিটিং। কেন না এখানে দেওয়া আছে ফার্নিচার অ্যান্ড ফিটিং এর উপর কি 10%। ফার্নিচার অ্যান্ড ফিটিং কোথায় আছে দেখো, ফার্নিচার অ্যান্ড ফিটিং 42,000 টাকা, 42,000। তাহলে 42,000 ওপর 10% মানে 4,200, তাই তো? সবার হ্যাঁ, ক্লিয়ার স্যার। হয়েছে? তারপরে ডেপ্রিসিয়েশন কি আর দেওয়া আছে? নেই। তাহলে ডেপ্রিসিয়েশন এই দুটোর ওপরই শুধুমাত্র দেওয়া আছে। এইবার অ্যামর্টাইজেশনটা দেখো, এই যে ডি নাম্বার, এখানে বলছি অ্যামর্টাইজেশন 1/4 হচ্ছে অ্যামর্টাইজেশন। 1/4 কার উপর? ও গুডউইলের ওপর না, প্যাটেন্টের ওপর দিয়েছে, যেটা চোখে দেখতে পাই না, তার জন্য এটাকে অ্যামর্টাইজ বলে, প্যাটেন্ট। তাহলে প্যাটেন্ট কত আছে দেখে নাও, ওটাও অ্যাসেট। প্যাটেন্ট কত আছে দেখে নাও, গুডউইল নয় কিন্তু। 20,000। এই যে 20,000, তাই 20,000 এর 1/4 কত হচ্ছে? 5,000, তাই না?
হ্যাঁ স্যার। এটা প্যাটেন্ট। প্যাটেন্ট কাকে বলে? ধরো তুমি একটা ওষুধ আবিষ্কার করলে, সেই ওষুধ যাতে ডুপ্লিকেট না করতে পারে তার জন্য একটা রাইট তৈরি করে, সেটাকে বলে প্যাটেন্ট রাইট। আচ্ছা, তাহলে আমরা এইটাকে গুডউইল লিখবো না, এটাকে লিখবো প্যাটেন্ট, তাই তো? প্যাটেন্ট লিখবে, গুডউইলটা হবে না, প্যাটেন্টস। ক্লিয়ার? 5,000 টাকা সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে 26,000 প্লাস 4,200, আবার 5,000, কত হচ্ছে দেখে নাও যোগ করে। আমার এসছে 35,200, 35,200। তোমরা দেখে নাও একবার তোমাদের কত আসছে। ঠিক আছে স্যার। ঠিক আছে, এইবার দেখো চলে এলাম আদার এক্সপেন্সেস। যে খরচগুলো আমরা নিই এর মধ্যে বাকিগুলো চলে আসবে আদার এক্সপেন্সেস। ক্লিয়ার? তার মধ্যে দেখো সানড্রি ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস কি কি আসেনি দেখে নাও। এখানে আমরা স্টকটা নিয়ে নিয়েছি, রিটার্নস নিয়ে নিয়েছি, সানড্রি ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেসটা আসেনি, তাই তো? 18,000, 18,000 দেখে নাও। 18,000 সানড্রি ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস, 18,000। ক্লিয়ার? তারপরে দেখে নাও আর কি কি আসেনি। অডিট ফিস, এটা আসেনি 9,000 টাকা, 9,000 অডিট ফিস, এই যে 9,000। ঠিক আছে, আরেকটা কি আসেনি দেখো, দেখে নাও। ইন্টারিম ডিভিডেন্ড পেইড, এটা আলাদা। সানড্রি চার্জ, বিলস, ওয়েজেসটা এসে গেছে, ক্যারেজ ইনওয়ার্ড এসে গেছে, ও ডাইরেক্টার্স রেমুনারেশনটা আসেনি। দেখো 32,000, 32,000 ডাইরেক্টরদেরকে আমরা রেমুনারেশন দিয়েছি বা স্যালারি দিয়েছি, 32,000। তাহলে তিনটে যোগ করো, অ্যাড করো, কত হচ্ছে? তিনটে অ্যাড করলে দেখে নাও, তিনটে অ্যাড করলে কত হচ্ছে দেখে নাও। হ্যাঁ 59,000। তাহলে 59,000। এইবার তোমরা কি করবে, এইগুলোকে যোগ করো। আর কিছু নেই কিন্তু আমার এর মধ্যে, মানে কি তোমার পিএল এর মধ্যে আসবে, আর কিছু নেই। এইবার তোমরা অ্যাড করো, কত হচ্ছে দেখো। ঠিক আছে স্যার। ক্লিয়ার? সবার ক্লিয়ার তো? সবার ঠিক আছে তো? অমিত আগরওয়াল? Yes, sir. আচ্ছা, হ্যাঁ স্যার। ঠিক আছে। সায়ন? Sir. হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে এই অবধি সবাই বুঝতে পেরেছো আশা করা যাচ্ছে। তাহলে এইটাকে আমরা বলবো কি, টোটাল করলাম, করে বি নাম দিলাম। ঠিক আছে, এটা 5 নম্বর। 6 নম্বর কি বলছে, প্রফিট বিফোর ট্যাক্স। প্রফিট বিফোর ট্যাক্স মানে প্রফিট মানে কি, আমরা নিট প্রফিট বা নিট লস বের করি ওইটা। তাহলে কি করব, আমার ইনকামের থেকে তোমার খরচটা বাদ দেবো, তাহলেই প্রফিট আসবে। যদি দেখা যায় ইনকামটা বেশি, তোমার খরচটা কম, এক্সপেন্সেসটা, তাহলে প্রফিট এলো, আদারওয়াইজ লস, তাই তো নাকি? তাহলে 11,78,000 থেকে বাদ দিয়ে দাও 10 লাখ, ওটা বাদ দিয়ে দাও। স্যার 11 1,73,800। 11,78,000 থেকে বাদ দিতে বললাম 10,04,200 করলে তোমার হচ্ছে 1,73,800। ঠিক আছে, 1,73,800। তাহলে এইটা হয়ে গেল আমার কি, প্রফিট। ক্লিয়ার? এইবার দেখো ট্যাক্স এক্সপেন্সেস, এটা হচ্ছে তোমার 7 নম্বর। দেখতে পাচ্ছ আমি বারবার বলছি, এইগুলো কিন্তু যেভাবে লেখা আছে ওইভাবেই লিখতে হবে। কারেন্ট ট্যাক্স মাইনাস প্রভিশন ফর কারেন্ট ট্যাক্স ড্যাশ, এটা ড্যাশ, মাইনাস না, এটা ড্যাশ দিয়ে প্রভিশন ফর ট্যাক্স, এর মধ্যে কোনটা আসবে, প্রভিশন ফর ট্যাক্স। তাহলে প্রভিশন ফর ট্যাক্স, ট্যাক্সটা কার উপর হয়, প্রফিটের উপর হয় তো শ্রেয়া? হ্যাঁ স্যার। যখন Yes, sir. ইনকাম ট্যাক্স দেওয়া হয়, যা ইনকাম তার উপর হয়। সিমিলারলি যারা ব্যবসা করে প্রফিটের উপর ট্যাক্স দিতে হয়। এইবার দেখো ট্যাক্সটা কত বলেছে, ওরা বলে দেবে। প্রভিশন ফর ট্যাক্স হচ্ছে 30%, দেখতে পাচ্ছ? তাহলে 30% নিয়ে নিলাম, করলে কত হচ্ছে এইটা, তারপর দুটো যোগ করো। ঠিক আছে, দুটো যোগ করলে কত হচ্ছে দেখে নাও, 1,21,660 হয়েছে।
বেশি হচ্ছে স্যার। 1,73,000 স্যার মাইনাস করতে হবে। মাইনাস তো ট্যাক্সটা কি করবে মাইনাস করবে না মাইনাস 52,140 করলে 1,21,660 ঠিক আছে আমি পাশে লিখে দিচ্ছি তাহলে বুঝতে পারবে যে আমরা লিখছি ইনকাম কত আছে ইনকাম 3 নম্বরে আছে তাই তো অথবা তুমি লিখতে পারো এ মাইনাস বি ঠিক আছে হলো এবার বোঝা গেল এ মাইনাস বি হ্যাঁ স্যার। এ মাইনাস বি করলে আমরা পাচ্ছি 1,21,660 কারো কোনো অসুবিধা থাকলে বলো যদি কারো কোনো অসুবিধা থাকে বলো অশ্বিন भारती অশ্বিন भारती नहीं सर ठीक অশ্বিন है भारती कोई तकलीफ नहीं ना सर अच्छा কুশল দাস কোনো অসুবিধা আছে না স্যার আচ্ছা তারপরে হচ্ছে সুপ্রতিম দাস কোনো অসুবিধা আছে नो सर ठीक আছে ओके तन्नू अग्रवाल कोई तकलीफ Yes, sir. कोई No, तकलीफ sir. है टीना दास না স্যার। তাহলে সবার কোনো অসুবিধে নেই তাহলে আমি আজকে তোমাদের এটা পার্ট 1 ধরে নাও পার্ট 1 আমি ধরে নিলাম এই পার্টটা আমি আজকে করলাম পরের দিন তোমাদের পার্ট 2টা করব ব্যালেন্স শিটটা ঠিক আছে বেশি এগোচ্ছি না ঠিক আছে ওকে স্যার। ঠিক আছে স্যার। তোমরা বাড়িতে কি করবে অঙ্কটা আলাদা রেখে অঙ্কটা নিজে করবে অ্যানসারটা নিজেরা করবে ঠিক আছে ওকে স্যার। আমি এই ভিডিওটা তোমাদের পাঠিয়ে দেবো যেটা করলাম ওটা ভিডিও বানাচ্ছি ভিডিওটাও তোমাদের পাঠিয়ে দেবো যদি কোনো জায়গায় অসুবিধা হয় বুঝতে আমার কথাগুলো শুনে বুঝতে পারবে এই পার্টটা ঠিক আছে ব্যালেন্স শিটটা কিন্তু আমি আজকে করছি না ব্যালেন্স শিটটা পরে ক্লাসে করব ঠিক আছে Yes, sir. তাহলে এই অবধি রাখছি আজকে ওকে স্যার। তোমরা বাড়িতে প্র্যাকটিস করো এই অঙ্কটাই এখনই ধরে বসে প্র্যাকটিস করো তোমাদের হাতে সময় আছে প্র্যাকটিস করে নাও